এবং 24 সালের নির্বাচন, এই তিনটা নির্বাচনে সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন খুব নেগেটিভ ইন্টারফেয়ার করে ওই নির্বাচনগুলোতে, এবং ওই নির্বাচনে ইউনুকে কিভাবে কিনা যায় এখনো পর্যন্ত কিন্তু রাজনৈতিক পরিসরে আলোচনাগুলো আছে। আমরা কিন্তু রাজনৈতিক পরিসরে যারা রাজনীতি করছেন আমরা সহ ইনক্লুডিং আমরা কিন্তু আমরা ভাবি ইউনুটা আমার হবে কিনা, ডিসিটা আমার নিয়ন্ত্রণে থাকবে কিনা। তার মানে এখনো পর্যন্ত মনস্তাত্ত্বিক ভাবে আমরা ধরে নিয়েছি যদি অ্যাডমিনিস্ট্রেশন আমার নিয়ন্ত্রণ থাকে তাহলে নির্বাচন রেজাল্টে আমার একটা দৃশ্যমান একটা ব্যবধান আমি নিয়ে আসতে পারবো যেটা আমার পক্ষে কাজ করবে। অ্যাডমিনিস্ট্রেশনের জায়গাতে পুলিশের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচনে। সেই জায়গায় দেখা যায় ওসিকে নিয়ন্ত্রণ আমরা করবো কিভাবে, ওসিটা আমার হবে কিনা, এসপিটা আমার হবে কিনা, ডিআইজি রেঞ্জ আমার হবে কিনা, এই বিষয়গুলো কিন্তু রাজনৈতিক পরিসরে যারা রাজনীতি করছেন, আসন ভিত্তিক রাজনীতি করছেন, তারা ভোটার নিয়ে যতটা হচ্ছে ভোটারদেরকে কাছে টানার জন্য যত স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করছেন, একই সাথে সাথে অ্যাডমিনিস্ট্রেশনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করছে, যেটা হওয়া উচিত ছিল না। তো তার মানে আমরা এখনো পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনকে নির্বাচন ম্যানিপুলেট করার ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ একটা ম্যানিপুলেট একটা ক্যাটালিস্ট হিসেবে কিন্তু এখনো পর্যন্ত আমরা বিবেচনা করছি, যেটা নিয়ে নাগরিক পরিষদে এবং সিভিল সোসাইটিতে যারা পলিসি মেক করছেন তাদের এই বিষয়টাকে প্রায়োরিটি দিতে হবে। তারপর হচ্ছে অর্থাৎ এই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করার জন্য আমরা পলিসি প্রপোজ করেছিলাম যে রিফর্মেশনে আমরা পুলিশ সংস্কার কমিশন করা, যাতে করে তাদের পোস্টিং প্রমোশনের ক্ষেত্রে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা বোর্ড করে দিয়ে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান অন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন থাকবে যেটা তাদের পোস্টিং প্রমোশনগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করবে এবং তাদের প্রত্যেকটা ডিসিশনকে পরবর্তীতে রিঅ্যাসেস করার একটা হচ্ছে প্রক্রিয়া থাকবে। এটা শুধুমাত্র একটা মন্ত্রণালয়ে এটা হচ্ছে কোন রাজনৈতিক দলের অধীনে থাকবে না। এই বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রপোজ করেছি। ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে আমরা যেটা ভয় পাচ্ছি এখন, আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে শুরু করে আমরা যখন নাগরিক পরিষদের কথা বলি, যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে আমাদের কিছু সেফগার্ডস নিতে হবে। অনলাইন বুলিং, সাইবার বুলিং, ওভারঅল সাইবার বুলিং এন্ড বিশেষ করে বুলিং এগেইনস্ট উইমেন বাই ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা খুবই মানে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন কিভাবে আমরা সাইবার বুলিংটা আমরা ডিল করব এবং হচ্ছে এই অনলাইন বুলিং এগেইনস্ট উইমেন এটাকে আমরা কিভাবে ডিল করব, এটা নিয়ে আমাদের ডিসকাশন আমাদের করতে হবে এবং এটা আমাদের জনপরিষদের আলাপটাকে খুব সহজতর করতে হবে। রি-ইলেকশন আমাদের ছেলেদের মধ্যে তার পরবর্তী চ্যালেঞ্জ যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে নমিনেশন বাণিজ্য। এটা হচ্ছে ইন্ট্রা পার্টির মধ্যে এই বিষয়টা হয়, মানে প্রত্যেকটা ইন্ট্রা পার্টি চ্যালেঞ্জ। এটা যদি আমরা আরেকটু ডিপ ডাউনে যাই তাহলে ইন্ট্রা পার্টি চ্যালেঞ্জ, ইন্ট্রা পার্টিতে সেটা হচ্ছে আমি সময় বেশি হয়ে যাচ্ছে, আমি শেষ করে দেব। আলোচনাটা অনেক লম্বা করা যায় যদি আমরা পলিসির জায়গা থেকে আলোচনাটা করি। আমি প্রি ইলেকশনটা নিয়ে বলছি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আর সেটা হচ্ছে যে কিভাবে নমিনেশনটা নিয়ন্ত্রণ করা যায়। আমরা দেখেছি যে নমিনেশন অর্থের বিনিময়ে নমিনেশন বিক্রি বলতে দেখেছি আমরা, এটা বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিমধ্যে করেছে। এই বিষয়টাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে। তারপর হচ্ছে যে আমাদের রি-ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে রোল অফ এজেন্সিজ এন্ড আর্মি। এটা কিন্তু এখনো পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এখনো পর্যন্ত দেখছি যে বিভিন্ন এজেন্সি, সরকারি এজেন্সি বিগত সময় যেভাবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এখনো পর্যন্ত করছে। আমরা এটাকে কতটা ডিসঅ্যাসোসিয়েট করতে পারি এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এটা পলিটিক্যাল কালচারের মধ্য দিয়ে হয়ে উঠবে, এটাকে ওভাবে সম্ভব না, কিন্তু আমরা একটা পলিটিক্যাল কনসেনসাসের মধ্যে আসতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা নিয়ে কথা বলতে হবে যে আমরা ইন্টেলিজেন্সকে এবং হচ্ছে বিশেষ করে ডিজিএফআই আমি নিজেও ভুক্তভোগী ডিজিএফআই এর ক্ষেত্রে, যে তাদেরকে আমরা রাজনীতিকে প্রভাবিত করা থেকে কিভাবে দূরে রাখতে পারি এবং আগামী নির্বাচনে আর্মি কিভাবে ভূমিকা রাখবে সেটা হচ্ছে আমাদের নজরে রাখতে হবে। রি-ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে এই বিষয়গুলো আছে। এবং সর্বশেষ চ্যালেঞ্জ যেটা আমরা একটা নতুন পার্টি হিসেবে আমরা ফেস করছি সেটা হচ্ছে যে মেকিং দ্য ক্যাম্পেইন পলিসি এন্ড ক্যাম্পেইন ফাইন্যান্স ট্রান্সপারেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমার মতে একটা রাজনৈতিক দল
বা আমি ব্যক্তি পর্যায়ে যখন আমি রাজনীতি করতে এলাকায় যাই, খুব স্বাভাবিকভাবে আমার যেই ট্যাক্স ফাইল সব মিলে টাকা পয়সা আমার 40-50 লাখ টাকার বেশি সম্ভব না। কিন্তু আমার এলাকায় যিনি আগের বছর এমপি হয়েছে ওই 126 কোটি টাকা খরচ করছে, আর 70 কোটি টাকা খরচ করে উনি হারছে। মানে যিনি হারছেন উনি 70 কোটি টাকা খরচ করে হারছেন, অর্থাৎ হারতে ওনার যে টাকাটা লাগছে সেটা আমার থেকে 140 গুণ বেশি। আমার বর্তমান টাকা 140 গুণ টাকা খরচ করে উনি হারছেন, আর যিনি জিতছেন উনি 126 কোটি টাকা খরচ করে জিতছেন। তার মানে এই যে একটা অসম রাজনৈতিক প্রতিযোগিতা বিদ্যমান আছে, তাহলে আমাদের রাজনৈতিক ফাইন্যান্সটাকে আমাদের ভাবতে হবে। আমরা কিভাবে ফাইন্যান্স করবো এবং কিভাবে ইলেকটোরাল ফাইন্যান্স আমাদের একটা লিমিটেশনস এর মধ্যে নিয়ে আসতে হবে, এবং ইলেকটোরাল শেডুল ফাইন্যান্স করা যায়। যেমন আমার পক্ষেই দেখা যায় আরেকজন 50 টাকা একটি ব্যাক করে টাকা খরচ করে দিবে, তখন আমি বলবো আমি তো খরচ করে এটা অন্য তো খরচ করতেছে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ডিজিটাল ফাইন্যান্সটাকে আমরা নিয়ন্ত্রণ করা। এখন ডিজিটাল ফাইন্যান্স দেখা যায় ভার্চুয়াল ফাইন্যান্সটা যদি নিয়ন্ত্রণ না করা যায় সেটা অসম প্রতিযোগিতা ক্রিয়েট করবে আসনগুলোতে। দেখা যাবে আমার প্রতিদ্বন্দ্বী বা আমি নিজেও যদি ভার্চুয়ালি প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করি, এটা একটা রিয়েল টাইম রিপোর্ট একটা ইলেকশন কমিশন নেওয়া উচিত যে আসলে একজনের পক্ষে কি পরিমাণ অ্যাডভার্টাইজ যাচ্ছে, কি পরিমাণ টাকা খরচ হচ্ছে ভার্চুয়ালি। এটা যদি আমি আনডকুমেন্টেড রাখি নিজের পেয়ের মতো, এটা খুবই পরবর্তীতে একটা আনইভেন ফিল্ড ক্রিয়েট করবে রাজনৈতিক পরিসরে। এটা আনইভেন ফিল্ড ক্রিয়েট করবে। সালাউদ্দিন ভাই 4টা বিষয়ের কথা বলেছেন: ফ্রিডম অফ প্রেস, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্স অফ ইলেকশন কমিশন, আর রিস্টোরেশন অফ কেয়ারটেকার গভর্নমেন্ট। এটা ছাড়াও আমাদের কাছে মনে হয় যে আমাদের প্রি ইলেকশন যে চ্যালেঞ্জগুলো রয়েছে, এই চ্যালেঞ্জগুলোকে আমাদের পলিটিক্যাল কালচারের মধ্যে দিয়ে আমাদের চেঞ্জ করতে হবে, যে চ্যালেঞ্জগুলো বলছে। আর ওয়াইল ইলেকশন ব্যাখ্যা করবো না, জাস্ট পয়েন্ট বলছি। সেটা হচ্ছে আমি ইলেকশন কমিশনকে বলতে শুনলাম সিসিটিভি যে বিষয়টা, এটা নাকি ওরা এগ্রি হচ্ছে না, কেন হচ্ছে না। সিসিটিভি ফুটেজ থাকা উচিত, কারণ যেই ম্যান ব্যাক্ট এন্ড মাসেল ব্যাক্ট যে পলিটিক্সের যে প্র্যাকটিসটা আমরা দেখেছি, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একটা অ্যাপারেন্টলি একটা স্বচ্ছ নির্বাচন হয়েছে, কিন্তু আমরা সেখানে যেভাবে শোডাউন হয়েছে, সেভাবে যে রাজনৈতিক দলগুলো, দেশের রাজনৈতিক দলগুলোর যে ম্যান বেসড র্যালি হয়েছে, আসল মানে 3টা থেকে শুরু হয়েছে ঢাকা ইউনিভার্সিটির আশপাশ ঘেরাও করার যে বিষয়টা, সেখানে একটা ইউনিভার্সিটি নির্বাচনে যেভাবে রাজনৈতিক দলগুলো তাদের জনশক্তির একটা আপনার শোডাউন দিয়েছে, এটা যে আসন ভিত্তিক হবে না, মানে আসলে নিয়ন্ত্রণ করা আসলে খুবই ডিফিকাল্ট হবে। তখন ব্যালট স্টাফিং, ব্যালট বক্স স্টাফিং এগুলা ঘটা থেকে বিরত রাখার জন্য, মানে ওয়াইল ইলেকশন ঘটা থেকে বিরত রাখার জন্য আমাদের এখন থেকে ইনিশিয়েটিভ নিতে হবে। এবং সেটার জন্য আমাদের একটা ল এন্ড অর্ডার সিচুয়েশন রেস্টোরেশনটা খুবই গুরুত্বপূর্ণ। পোস্ট এটাকে ব্যাখ্যা করা যায়, আরো অনেকগুলো পয়েন্ট এখানে ইনপুট করা যাবে, সেদিকে যাচ্ছি না, এগুলো পরবর্তীতে অন্যরা আলোচনা করবেন হয়তো। দেন পোস্ট ইলেকশন চ্যালেঞ্জ, যেটা বেশি গুরুত্বপূর্ণ। পোস্ট ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে 2টা বিষয় আছে, একটা হচ্ছে কোয়েশ্চন অফ অ্যাকসেপ্টেন্স এন্ড কোয়েশ্চন অফ ডিনায়াল। এই ইলেকশনটাকে যদি আমরা পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় যে আমরা এটাকে ডিনাই করছি, তারপরে রান করার যে বিষয়টা, ইলেকশনের যে একটা চরিত্র দাঁড়াবে, এটাকে আমরা কিভাবে ডিটেকশন অ্যাকসেপ্টেন্স যদি হয়, এই অ্যাকসেপ্ট যেন সব পার্টি করে নেয়, এটা দায়িত্ব ইলেকশন কমিশন, ইন্টারিম গভর্নমেন্ট, সিভিল সোসাইটি এন্ড মিডিয়া তাদের নিতে হবে।